ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে একটু দেরি হয়ে গেল। আজকে আমরা কথাবার্তা বলবো খাদ্যবস্তু শোষণ নিয়ে। খাদ্যবস্তু শোষণ, তুমি খাবার খাইলা, খাবার পরিপাক হইল, এভরিথিং ইজ ফাইন। একটা কথা তোমাদের বলছিলাম যে খাবার পরিপাক হওয়ার পরে খাবারটাকে তো আমাদের কোষের মধ্যে পৌঁছাইতে হবে। এই কোষের মধ্যে পৌঁছানোর জন্য খাবারকে কী করতে হবে? শোষণ করতে হবে। খাবারকে তুমি যদি শোষণ না করো তাহলে তো এই কাজগুলো তুমি করতে পারবে না। অর্থাৎ পরিপাকৃত খাবার সেটা যদি বৃহদন্তের ভিতরেই থেকে যায়, ক্ষুদ্রান্তের ভিতরেই থেকে যায়, তাহলে তো সেই খাবারগুলোর পুষ্টি তুমি পাবা না। এজন্য ওইগুলোকে শোষণ করে ক্ষুদ্রান্ত বৃহদন্ত থেকে বের করে রক্তনালিকার কাছে পৌঁছাইতে হবে, যাতে করে রক্তনালিকা এই খাবারগুলোকে নিয়ে কোথায় যেতে পারে? রক্তগুলা লিভারে যেতে পারে, লিভার থেকে পরে হার্টের কাছে যাবে এবং সারা দেহের মধ্যে ছড়ায় যাবে। তাহলে তোমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে খাবারগুলোকে রক্তের মধ্যে পৌঁছানো। এটাকেই বলা হয় খাদ্যবস্তুর শোষণ। তাহলে তুমি যেই খাবার পরিপাক করে ফেলছো, যার পরিপাক হয়ে গেছে, সেই পরিপাকৃত খাবারটাকে এখন রক্তনালিকার মধ্যে পৌঁছাইতে হবে। এটা হচ্ছে মেন কথা। তো শোষণ করার জন্যে মেনলি গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করে গে বৃহদান্ত্র। তাহলে দেখো, আমরা এটা কিন্তু আগের দিন পড়ছিলাম বৃহদান্ত্র। এই যে বৃহদান্ত্রের কোষের স্তর, এই যে দেখো, অ্যাকচুয়ালি আমরা ক্ষুদ্রান্ত পড়ছি, ক্ষুদ্রান্ত বৃহদান্ত দুটাই। মেনলি ক্ষুদ্রান্তের জেজুনাম এবং ইলিয়াম আমরা জানি ক্ষুদ্রান্তের তিনটা অংশ। ক্ষুদ্রান্তের অংশ কয়টা? তিনটা। ডিজেআই মনে আছে? ডিজেআই বারবার বলি, ডিজেআই, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, এই তিনটা অংশ। এই তিনটা অংশের মধ্যে ডিউডেনাম যে অংশটা সেটা শুধুমাত্র খাবারের পরিপাক করে, আর জেজুনাম এবং ইলিয়াম নামে যে অংশটা সেটা খাবারকে শোষণ করে। খাবারকে কী করে? শোষণ করে। তাহলে ডিউডেনাম অংশটা হচ্ছে খাবারকে পরিপাক করে, জেজুনাম এবং ইলিয়াম নামক অংশটা খাবারকে শোষণ করে। ওকে, তাহলে আমরা মূল কর্মকাণ্ডটা জেজুনাম এবং ইলিয়ামই করব। ক্ষুদ্রান্তের ডিউডেনাম অংশে যে কোষগুলো ছিল সেগুলোর মধ্যে এরকম ক্ষরণকারী কোষ ছিল, আমরা আগের দিন পড়ছি, যেখান থেকে বিভিন্ন রকমের রস ক্ষরণ হয়, যেগুলো পরিপাক করতে হেল্প করে। জেজুনাম এবং ইলিয়ামের কোষগুলো এরকম আঙুলের মতো অভিক্ষেপযুক্ত হয়। তো আঙুলের মতো অভিক্ষেপযুক্ত হওয়ার কারণে খাবারকে শোষণ করতে পারে। তাহলে দেখো, খেয়াল করে, বাইরে থাকবে সেরোসা, তারপর থাকবে মাসেল, তারপর থাকবে সাবমিউকোসা, তারপর থাকবে মাস্কুলারিস মিউকোসা, এবং ভিতরের স্তরটা হচ্ছে কি? মিউকোসা। ভিতরের স্তরটা কি? মিউকোসা। এবং ক্ষুদ্রান্তের মিউকোসা যেটা, সেখানে আঙুলের মতো অভিক্ষেপ থাকে, এগুলোকে বলা হয় ভিলাই। পুরো ক্ষুদ্রান্তের মধ্যে ভিলাইয়ের সংখ্যা কত কত বলছিলাম? পুরো ক্ষুদ্রান্তের মধ্যে ভিলাইয়ের সংখ্যা হচ্ছে 50,000। এই 50,000 ভিলাই এরকম আঙুলের মতো ভাঁজ হয়ে থাকে। তাহলে সহজ কথায়, ক্ষুদ্রান্তের মিউকোসা স্তর, আমরা জানি মিউকোসা স্তরটা একদম ভিতরের স্তর। এটা যদি ক্ষুদ্রান্ত হয়, ক্ষুদ্রান্তের ধরো জেজুনাম হয়, তাহলে একদম ভিতরে যে জায়গাটা, যেতে ভিতরে খাবারটা অ্যাকচুয়ালি থাকবে, এই অংশটার নাম হচ্ছে মিউকোসা। এই অংশটার নাম কি স্যার? মিউকোসা। এই মিউকোসা স্তরে এই যে ভাঁজ হয়ে আছে। তাহলে অ্যাকচুয়ালি খাবারটা কোথায় পরিপাক হচ্ছে বলেন তো? খাবারটা কোথায় পরিপাক হচ্ছে? খাবারটা কিন্তু অ্যাকচুয়ালি পরিপাক হচ্ছে এর ভিতরে। এটার ভিতরেই তো না স্যার? বলেন, এটার ভিতরেই তো খাবারটা পরিপাক হচ্ছে। এই ভিতরে এই জায়গাটুকুর মধ্যে পরিপাক হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে খাবারটাকে এই যে ভিলাই, এই ভিলাই শোষণ করে রক্তের মধ্যে পৌঁছাবে। এবং আপনাদের কি এটা মনে আছে যে আমরা যে প্রস্থচ্ছেদ করছিলাম, সেরোসা, পেশিস্তর, সাবমিউকোসা, মাস্কুলারিস মিউকোসা এবং মিউকোসা, ভিতরে একটা মিউকোসা, বাইরে একটা সেরোসা, মাঝখানে একটা স্তর ছিল সাবমিউকোসা। আপনাদের অ্যানিমেশনে দেখাইছিলাম, মনে করেন? ক্যান ইউ রিমেম্বার অ্যানিমেশনে কিন্তু দেখাইছিলাম সাবমিউকোসা। ওই সাবমিউকোসা স্তরের মধ্যে কী ছিল বলেন তো? রক্তনালিকা ছিল না? শিরা ছিল, ধমনী ছিল,
স্নায়ু ছিল, ক্যান ইউ রিমেম্বার? ইয়েস। তো ওই যে স্তরটা যেটাকে আমরা সাবমিউকোসা বলছিলাম, ওই সাবমিউকোসা স্তরেও কিন্তু রক্তনলিকাগুলো আছে। তার মানে এই ক্ষুদ্রান্তের যে ভিলাই, এর ভিতরে খাবারটা ঢুকবে, লাইক ধরো গ্লুকোজটা এই ভিলাইয়ের ভিতরে ঢুকবে, অ্যাকচুয়ালি ভিলাইয়ের কোষের মধ্যে ঢুকবে, সেখান থেকে এটাকে সাবমিউকোসা স্তরে রক্তনলিকার কাছে পৌঁছাইতে হবে। এবং রক্তনলিকার কাছে যদি পৌঁছায় যায়, দেন ওইখান থেকে যেখানে যাওয়ার দরকার সেখানে চলে যাবে। এই হচ্ছে পুরো কাহিনী। ক্লিয়ার? আপনাকে অনেক কনসেপ্ট দিতে হবে আজকে, আমার অনেক কনসেপ্টচুয়াল জিনিস জানতে হবে আপনাকে। এই পুরো প্রসেসটা যদি আপনি ভালো করে বুঝতে চান, তাহলে চলেন আমি একটু জায়গা মতো যাই। ক্ষুদ্রান্তে পরিপাক্ত করে ফেলছি, লিভারে আমরা পরে যাব। লিভার, অগ্নাশয় নামক এই দুটো পার্টি বাকি থাকবে, তাহলে আমাদের সব শেষ। এক্সট্রা একটা পেজ নিয়ে নিই। ওকে, আমি একটা এক্সট্রা পেজ নিয়ে দিলাম। কারণ এখানে আপনাদের আমি শোষণ পার্টটা বুঝাবো। এখন দেখেন, কয়েকটা কনসেপ্ট আপনাকে আগে ভালো করে জানতে হবে। আপনাদেরকে এখন জানতে হবে হেপাটিক পোর্টাল সিস্টেমের কনসেপ্ট। তাহলে এখন যা বলতেছি এগুলো কনসেপ্ট। সো এগুলো পরীক্ষায় এই চ্যাপ্টারের এই টপিকের জন্য আসলে সরাসরি এগুলো মানে পরীক্ষায় আসবে না, বাট কনসেপ্টটা জানতে হবে। আবার এখন যেটা পড়াচ্ছে এটা রক্ত সঞ্চালন চ্যাপ্টারে যে নলেজ হয়ে যাবে, মানে এক কথা বলতে পারেন এটা কনসেপ্ট প্লাস নলেজ। বাট আপাতত এটা কনসেপ্ট হিসেবে আছে, আপাতত এটা কনসেপ্ট হিসেবে আছে। আমাদের পরবর্তী চ্যাপ্টারে এটা নলেজের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এলি আবার কি হলো, এলি এখানে তো হচ্ছে ও আচ্ছা, অন্য জায়গায় টাচ হয়ে যাচ্ছে। এলি ডি জিই ও একটু চেক করলাম আর কি। নলেজ তো দেখো, আমাদের ক্ষুদ্রান্ত, এই ধরো আমাদের ক্ষুদ্রান্ত, তারপর আসবে আমাদের বৃহদান্ত্র, বৃহদান্ত্র কিন্তু খাবারের শোষণ হয়। তারপর হচ্ছে পায়ু। ওকে, এই মাঝখানে ক্ষুদ্রান্ত। ঠিক যকৃতের অবস্থানটা কোন জায়গায় সেটা আমাদের জানতে হবে। ঠিক এই জায়গায় আছে আমাদের হচ্ছে লিভার। এই সকল ঝামেলার ঊর্ধ্বে, এই হচ্ছে আমাদের লিভার, যকৃৎ। ওকে, এটাকে যদি আমি একটু যদি নিচে নামাই দিই, একটু ছোট বানাই, ছোট বানাইলাম, এটাকে একটু নিচে নিলাম, এই যকৃৎ। আর হাড়ের অবস্থানটা কোথায়? হাড়ের অবস্থানটা হচ্ছে এই জায়গায়। হাড়ের অবস্থানটা এরকম। হার্টে এটা হচ্ছে নিম্ন মহাশিরা, আর এটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, যেখান থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সে গ্রহণ করে। তো অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটবে, খাবার পরিপাক হওয়ার পরে এই যে অংশটা ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত্র, এখান থেকে বেশ কিছু রক্তনলিকা এরকম আসবে। ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র থেকে বেশ কিছু রক্তজালক তৈরি হবে, এবং এগুলা একটা বড় পোর্ট তৈরি করে লিভারের কাছে যাবে। বড় একটা পোর্ট তৈরি করার মাধ্যমে কোথায় যাবে? লিভারের কাছে যাবে। এটাকে বলবে হেপাটিক পোর্ট, হেপাটিক পোর্টাল ভেইন। এটাকে বলা হবে কি? হেপাটিক। হেপাটিক শব্দটা কেন আসে? লিভার। তাই যেখানে লিভার দেখবা, হেপাটিক দেখবা,
বুঝবারের লিভার সংক্রান্ত কোনো কিছু ইন্ডিকেট করতেছে। আচ্ছা নেটে কি প্রবলেম করতেছে? নেটে প্রবলেম করতেছে? হ্যাঁ হ্যাঁ, নেটে প্রবলেমগুলো তো ভয় লাগে। এটা প্রবলেমগুলো দেখা যায় যখন ক্লাস গায়েব হয়ে যায়। ঠিক আছে, তো যেখানে হেপাটিক দেখবা লিভারকে ইন্ডিকেট করবে। আর যেহেতু এটা একটা শিরা, এটা কি? এটা শিরা, এটা কি? শিরা। আমি এটাকে কালার চেঞ্জ করি একটু, কনসেপ্ট কিন্তু এটা, হ্যাঁ এটা একটা শিরা, এটা শিরা। তাহলে কী শিরা? হেপাটিক শিরা, কারণ লিভার। তাহলে হেপাটিক পোর্টাল, এটাকে বলে হেপাটিক পোর্টাল ভেইন। হেপাটিক পোর্টাল ভেইন, পোর্টাল কারণ কি? এটা একটা পোর্ট হিসেবে কাজ করতেছে। এই রক্তগুলো সরাসরি হার্টে না যে, একটু একটা মিনিট এটা বাড়িয়ে দিচ্ছে। এই রক্তগুলো সরাসরি হার্টে না যে আগে লিভারে যাচ্ছে, লিভার থেকে পরে হার্টে যাবে। তাহলে লিভারটা একটা পোর্ট হিসেবে কাজ করতেছে, পোর্ট একটা মাধ্যম। সরাসরি হার্টে না যায় লিভারে গেছে। লিভারে কেন গেছে এটা আমরা নেক্সট ক্লাসেই বুঝবো, লিভারে কেন যায়, লিভারে যাওয়ার গুরুত্বটা কি। এখন আপাতত এটুকু মনে রাখো, লিভার একটা এমন একটা অঙ্গ হিসেবে কাজ করতেছে যে হচ্ছে একটা রেগুলেটর। লিভার একটা রেগুলেটর অঙ্গ হিসেবে কাজ করতেছে। রেগুলেটর মানে বুঝো? রেগুলেটর মানে কি? রেগুলেটর মানে হচ্ছে যে রেগুলেট করবে, কন্ট্রোল করবে। অর্থাৎ এই জিনিসগুলা, শর্করা, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাট, এটা সরাসরি যে হার্টে যেত, হার্ট এটাকে কন্ট্রোল করতে পারতো না। সারা দেহের মধ্যে অনিয়ন্ত্রিত হারে কি ছড়ায় যেত? শর্করা ছড়া যেত। সারা দেহের মধ্যে অনিয়ন্ত্রিত হারে অ্যামিনো অ্যাসিড ছড়া যেত। হার্ট হচ্ছে একটা পাম্প মেশিনের মতো। সে তার মহাধমনী আছে, এই মহাধমনীর মাধ্যমে সে সারা দেহের মধ্যে অক্সিজেনযুক্ত রক্ত সহ যা যা দরকার পাঠিয়ে দিবে। হার্ট জাস্ট এইটুকু করবে, আর কিছু না। ঠিক আছে, সে কিন্তু রেগুলেট করতে পারে না, কন্ট্রোল করতে পারে না, কোনখানে কতটুকু পাঠাতে হবে এগুলো কন্ট্রোল কিন্তু কে পারে না, আমাদের হার্ট করতে পারে না। হার্ট জাস্ট হচ্ছে একটা পাম্প, যেখানে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত আসে, সে ফুসফুসে পাঠায় অক্সিজেনযুক্ত হওয়ার জন্য, ফুসফুসে অক্সিজেনযুক্ত হয়ে সে আবার সারা দেহের মধ্যে পাঠায় দেয়। জাস্ট এইটুকু তার কাজ। তাহলে কন্ট্রোলটা কে করবে? এখন ধরো সারা দেহের মধ্যে 90 মিলিগ্রাম প্রতি ডেসিলিটার এরকম একটা পরিমাণে গ্লুকোজ দরকার পড়ে। এই পরিমাণ গ্লুকোজ দরকার পড়ে। আমি অ্যাকচুয়াল পরিমাণটা তোমাদের আমি বলতেছি, সারা দেহে কতটুকু গ্লুকোজ দরকার পড়ে আমি বই থেকে দেখি একটু বলি তোমাদেরকে। দাঁড়াও, সারা দেহে কতটুকু গ্লুকোজ দরকার পড়ে? প্রতি 100 মিলিলিটার রক্তে 90 মিলিগ্রাম গ্লুকোজ। 90 মিলিগ্রাম গ্লুকোজ প্রতি 100 ঘন সেন্টিমিটার রক্ত। 100 ঘন সেন্টিমিটার, তাহলে 100 ঘন সেন্টিমিটার মানে হচ্ছে সিএমএম। তাহলে 90 মিলিগ্রাম গ্লুকোজ লাগবে প্রতি সিএমএম রক্তে, ঘন সেন্টিমিটার। হ্যাঁ, সিএমএম রক্তে, কিউবিক সেন্টিমিটার, কিউবিক সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার মানে হচ্ছে সিএম কিউব রক্তে এতটুকু গ্লুকোজ লাগবে। এটা ফিক্সড। এর থেকে বাড়লেও সমস্যা, কমলেও সমস্যা। এর থেকে কমে গেলে তুমি ফেন্ট হয়ে যাবা, অজ্ঞান হয়ে পড়ে যাবা। আবার এর থেকে বেড়ে গেলে তোমার ডায়াবেটিস হয়ে যাবে, সব কিছুর কন্ট্রোল হারা যাবে। এটাকে বাড়ানো যাবে না, এর থেকে কমানো যাবে না, এটাকে ফিক্সড রাখতে হবে। এখন তুমি ধরো অনেক বেশি পরিমাণ শর্করা জাতীয় খাবার খেয়ে ফেলছো, ব্যাপারটা বুঝো, অনেক বেশি পরিমাণ শর্করা জাতীয় খাবার খেয়ে ফেলছো, অনেক বেশি পরিমাণ ভাত খেয়ে ফেলছো, অনেক বেশি পরিমাণ মিষ্টি ফল খেয়ে ফেলছো, তাহলে তোমার ক্ষুদ্রান্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ বেশি থাকবে না কম থাকবে? কারণ তুমি জানো সকল শর্করা জাতীয় খাবার পরিপাক হওয়ার পর কিসে পরিণত হয়? গ্লুকোজে পরিণত হয়। তুমি যদি অনেক বেশি পরিমাণ শর্করা জাতীয় খাবার খেয়ে ফেলো, তাহলে তোমার রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়বে না কমবে? বেড়ে যাবে। তাহলে এখানে গ্লুকোজ বেশি হবে, বেশি গ্লুকোজ শোষিত হবে, বেশি গ্লুকোজ শোষিত হবে, শোষিত কোথায় যাবে? লিভারে যাবে। কারণ এটা যদি লিভারে না যায়, জাস্ট চিন্তা করো ডাইরেক্ট লাইনটা যদি কোথায় থাকতো, লিভারে না যায় যদি ডাইরেক্ট লাইনটা থাকতো কোথায়? ডাইরেক্ট লাইনটা যদি থাকতো হার্টে, তাহলে কি হইতো? কি হইতো বলো তো? এই যে অতিরিক্ত গ্লুকোজ আনলিমিটেড পরিমাণ হার্টে যেত এবং হার্ট থেকে প্রত্যেকটা কোষে কোষে চলে যেত, প্রত্যেকটা কোষে কোষে অত্যাধিক মাত্রার লিমিট গ্লুকোজ চলে যেত এবং ঝামেলা হয়ে যেত। এই জন্য আগে কোথায় যায়? লিভারে যায়। লিভার এটাকে ব্যালেন্স করে, লিভার এটাকে কী করে? ব্যালেন্স করে। ব্যালেন্স করে যেখানে যতটুকু দরকার, এই ব্যালেন্সটা করে যেখানে যতটুকু দরকার সেটাকে সে মেনটেন করে। মেনটেন করে ধরো যদি গ্লুকোজের পরিমাণ বেশি থাকে, তখন সে জাস্ট 90 মিলিগ্রাম প্রতি কিউবিক সেন্টিমিটার পরিমাণে সে পাঠাবে, সে ওইটুকুই পাঠাবে, এর থেকে বেশি পাঠাবে না। বাকিরগুলো কী করবে বলো? যদি এক্সট্রা থাকে সেটাকে সে কী করবে? তার মধ্যে জমা রাখবে, সে তার মধ্যে জমা রাখবে গ্লাইকোজেন আকারে জমা রেখে দেবে। যদি কম থাকে তাহলে কী করবে? কম থাকলে কীভাবে সেটাকে বাড়ানো যায় সে বন্দোবস্ত সে করবে। আগে যে যেটুকু জমানো ছিল সেটুকু সে দেওয়া শুরু করে দিবে। কি বলছে বুঝছো? এভাবে সে ব্যালেন্স করবে, এভাবে সে ব্যালেন্স করবে এবং যতটুকু থাকবে সেটাকে সে হেপাটিক ভেইনের মাধ্যমে, হেপাটিক ভেইনের মাধ্যমে হার্টের নিম্ন মহাশিরাতে পাঠিয়ে দিবে। কিসের মাধ্যমে? হেপাটিক ভেইনের মাধ্যমে। এটা কিন্তু হেপাটিক পোর্টাল ভেইন না, হেপাটিক ভেইন। হেপাটিক ভেইনের মাধ্যমে হার্টের কাছে পাঠিয়ে দিবে।
এবং হার্ট সেটাকে দিয়ে দিবে। হার্ট সেটাকে কোথায় দিয়ে দিবে? এই যে এখানে। হার্ট সেই রক্তটাকে হার্টের এই প্রকোষ্ঠের মধ্যে পাঠিয়ে দিবে, এটুকুর মধ্যে পাঠিয়ে দিবে। ঠিক আছে, এই হচ্ছে পুরো কাহিনী। তাহলে এইখানে হার্ট, এইখানে লিভারটাকে একটা পোর্ট হিসেবে কাজ করতেছে, সরাসরি না যায় আগে লিভারে যাচ্ছে। এটা হচ্ছে হেপাটিক পোর্টাল সিস্টেম। এবং এই যে শিরাটা, এটা হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা। কোথা থেকে শোষিত করছে? ক্ষুদ্রান্ত্র বিরোধন থেকে শোষিত করছে। কি শোষিত করছে? গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, শর্করা এবং অ্যামিনো অ্যাসিড। কি শোষিত করছে? অ্যাকচুয়ালি সে কি শোষণ করবে? তার মধ্যে কি থাকবে? তার মধ্যে থাকবে গ্লুকোজ। আচ্ছা ভাইয়া, শর্করা কি, এক শর্করা কি শুধু আমি গ্লুকোজ পাইছিলাম, আর কিছু পাই নাই? মনে করো তো, আমাকে 1 শর্করা শুধু গ্লুকোজ পাইছিলাম? মনে করেন স্যার, আমাকে 1 শর্করা শুধু গ্লুকোজ পাইছিলাম? না, আমার শুধু 1 শর্করা গ্লুকোজ পাই নাই। আমরা গ্লুকোজের সাথে কি পাইছি? ফ্রুক্টোজ পাইছি। আমরা আরও কি পাইছি? গ্যালাক্টোজ পাইছি, রাইট? গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ এগুলোকে পাইছি। এইগুলোকে পাইছি। এই সব কিছুই এর ভিতরে যাবে। এবং আমরা প্রোটিন হিসেবে কি পাইছি? জাস্ট অ্যামিনো অ্যাসিড পাইছি। প্রোটিন হিসেবে কি পাইছি? অ্যামিনো অ্যাসিড পাইছি, অ্যামিনো অ্যাসিডস পাইছি। এগুলোর ভিতর দিয়ে যাবে, এগুলো এগুলোর ভিতর দিয়ে যাবে। কোন কালারটা জানি, এগুলোর ভিতর দিয়ে যাবে, যে লিভারের কাছে যাবে। লিভার যখন যতটুকু দরকার অতটুকু রাখবে, বাকিটুকু হার্টের কাছে পাঠাবে। অ্যামিনো অ্যাসিডের বেলা একই কথা, অ্যামিনো অ্যাসিড লিভারের মধ্যে জমা থাকবে, যতটুকু দরকার অতটুকু। কিন্তু দেখো, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ দিয়ে শর্করাকে ইন্ডিকেট করলো, অ্যামিনো অ্যাসিড দিয়ে কাকে ইন্ডিকেট করলো বলো তো? অ্যামিনো অ্যাসিড দিয়ে কাকে ইন্ডিকেট করলো বলো? কাকে? অ্যামিনো অ্যাসিড দিয়ে সে ইন্ডিকেট করলো হচ্ছে প্রোটিনকে। তাহলে বাকি থাকলো কে? কে বাকি থাকলো? ক্ষুদ্রান্তের মধ্যে তো গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, অ্যামিনো অ্যাসিড স্যার আরও একটা জিনিস আছে, সেটা কি? ফ্যাট। এক্স্যাক্টলি, ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল। তাহলে এদের কি হবে বলো? বাকি থাকলো একজন, সেটা কে? সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। তার কি হবে? ফ্যাটি অ্যাসিড গ্লিসারল কি লাগবে না? ফ্যাটি অ্যাসিড গ্লিসারল কি নাই? আছে তো। এই ফ্যাট দেখো, ফ্যাট সবসময় একটু ঝামেলাদায়ক। ফ্যাট কিন্তু সবসময় ঝামেলাদায়ক। যেমন ফ্যাটের তুমি যে পরিপাক করছো, তার পরিপাক শুরু করার আগে কিন্তু তাকে কি করা লাগছে? ইমালসিফিকেশন করা লাগছে, মনে আছে? ফ্যাটের পরিপাক শুরু করার আগে ফ্যাটকে কিন্তু ইমালসিফিকেশন করা লাগছে। তেমনি ফ্যাটকে শোষণ করার জন্যও সরাসরি এখানে হবে না, এখানে একটু ঝামেলা আছে। ঝামেলা কি? ফ্যাটের শোষণটা হবে লসিকার মাধ্যমে। কার মাধ্যমে? ফ্যাটের শোষণটা হবে হচ্ছে লসিকার মাধ্যমে। লসিকা। তাহলে এখন নতুন একটা জিনিস তোমাকে জানতে হচ্ছে, সেটা হচ্ছে লসিকা। লসিকা কি? রক্তনালিকা ছাড়াও আরেকটা আছে লসিকা নালী। কি নালী? লসিকা নালী। কি নালী? লসিকা নালী। রক্তের মতোই, কিন্তু হাড় থেকে তৈরি হয় না। এরাও সারা দেহের মধ্যে খাবার টাবার পরিবহন করে। বিশেষ করে আমাদের দেহের মধ্যে অনেক সূক্ষ্ম জায়গা আছে যেখানে রক্তনালিকা যেতে পারে না, শিরা ধমনী ঢুকতে পারে না, এখানে লসিকা ঢুকতে পারে। কারণ লসিকা কি? টিস্যুর মাঝখানে থাকে, টিস্যুর ফাঁকে থাকে, ওইখান থেকে তৈরি হয় লসিকা। লসিকা নালী দ্বারা হবে। অ্যাকচুয়ালি এখানে আরেকটা জিনিস তৈরি হবে এদের থেকে ফ্যাট পরিবহন করার জন্য, সেগুলো হচ্ছে কি? লসিকা নালী। এগুলোকে বলা হবে ল্যাকটিয়েল। কি বলবে? লসিকা নালী। এটা বলা ল্যাকটিয়েল। এটার নাম হচ্ছে ল্যাকটিয়েল, লসিকা নালী। ল্যাকটিয়েল, লসিকা নালী। এটা শিরা ধমনির মাধ্যমে যাবে না, লসিকার মাধ্যমে যাবে। ল্যাকটিয়েল। ওকে, এই ল্যাকটিয়েল মিলিত হয়ে আবার দেহের মধ্যে দুইটা প্রধান লসিকা নালী আছে। একটা হচ্ছে ডান লসিকা নালী, আরেকটা হচ্ছে বাম লসিকা নালী। আসলে বাম লসিকা নালী বলে না, এটাকে থোরাসিক নালী বলা হয়। বাম লসিকা নালী বলে না, ওটাকে থোরাসিক লসিকা নালী বলে। অর্থাৎ দেহের সকল লসিকা নালী আবার দুইটা বড় লসিকা নালীর সাথে কি হয়? মিলিত হয়। ডান বাম থোরাসিক লসিকা নালী। এগুলো তোমরা পরে আরো ভালো করে জানতে পারবা, ঠিক আছে? এগুলো পরে আরো জানতে পারবা। তাহলে দেখো, এটা হচ্ছে দেহের বাম দিক, এই দিকে থাকবে বাম বা থোরাসিক লসিকা নালী, এই দিকে থাকবে ডান দিক। তো ডান দিকে একটা বড় লসিকা নালী আছে, এই দেখো, এই ডান দিক, এখানে একটা বড় লসিকা নালী আছে, এটার ভিতরে লসিকা পরিবাহিত হবে, বড় লসিকা নালী। আর ঠিক বাম দিকে, আমার তো হাতটা কোন দিকে? বাম দিকে এখানে একটা থাকবে, এর নাম হচ্ছে থোরাসিক ডাক্ট। এটাও একটা বড় লসিকা নালী, এর নাম হবে থোরাসিক ডাক্ট। এর নাম হবে কি? থোরাসিক ডাক্ট। এটা একটা বড় লসিকা নালী, এটা একটা বড় লসিকা নালী, থোরাসিক ডাক্ট। ওকে, তো এই যে লসিকা নালী যেটাকে আমরা ল্যাকটিয়েল বললাম,
এই ল্যাকটিয়াল এখন কি করবে জানো, এই ল্যাকটিয়াল এখন যায় মিলিত হবে থোরাসিক লসিকানালির সাথে, থোরাসিক লসিকানালির সাথে মিলিত হবে। এই যে ল্যাকটিয়াল মিলিত হবে থোরাসিক লসিকানালির সাথে, বড় লসিকানালির সাথে মিলিত হবে, অর্থাৎ যেটা হাড়ের কাছাকাছি ওখানে মিলিত হবে। এবং মিলিত হয়ে এইটা পরবর্তীতে চলে যাবে লিভারের দিকে। কোথায় চলে যাবে? লিভারের দিকে। ঠিক আছে, শিরাতন্ত্রে, মানে লিভারের দিকে বলতে কি, সে হচ্ছে শিরাতে ঢুকবে আর কি, শিরার মাধ্যমে তারপর লিভারে ঢুকবে, লিভার থেকে পরে বাকি প্রসেসে চলে যাবে। মানে ভাতটা সোজা দিক দিয়ে না খেয়ে একটু ঘুরাই ফিরাই খাইছে, ভাতটা কি সোজা দিক দিয়ে না খায় ও একটু কি করে খাইছে, ঘুরাই ফিরাই খাইছে। এই হচ্ছে কাহিনী। এটা কার কাহিনী বললাম আমরা? এটা হচ্ছে বললাম আমরা ফ্যাটের কাহিনী। তাহলে এই যে টোটাল যে জিনিসটা, এটা হচ্ছে খাদ্যবস্তুর শোষণ। এটা হচ্ছে কি খাদ্যবস্তুর শোষণ। এভাবে করে খাদ্যবস্তুর কি হইলো, শোষণ হইলো। মেন কনসেপ্ট আমরা বুঝলাম এখানে। আচ্ছা, লসিকা বুঝি নাই, লসিকাতে আসবো একটু। আমি একটা অফিসের একটা গুরুত্বপূর্ণ মেসেজে রিপ্লাই দিলাম। তো লসিকার ব্যাপারটা হচ্ছে, লসিকা হচ্ছে এমন একটা নালী, লসিকা হচ্ছে এমন একটা নালী যে নালীটা হচ্ছে সারা দেহের মধ্যে রক্তের মতোই ছড়ায় থাকে। লসিকা নালীটা সারা দেহের মধ্যে রক্তের মতোই ছড়ায় থাকে। এবং দেখো, রক্তনালিকায় একটা লিমিটেশন থাকে। আমি আজকে যা বলছি সব কনসেপ্ট, হ্যাঁ। রক্তনালিকায় একটা লিমিটেশন থাকে যে কোথায় সে ঢুকতে পারবে, কোথায় সে ঢুকতে পারবে না। রক্ত নালিকা ভাগ হয়ে কোষিক জালিকায় ভাগ হয়, তারপরে সে কোষে যায়, খাবারটা আবার বক্সে পৌঁছায় দেওয়ার কাজ করে। এখন মানবদেহে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম জায়গা থাকে, অনেক সূক্ষ্ম সূক্ষ্ম জায়গা থাকে যেখানে হচ্ছে রক্তনালিকা পৌঁছাতে পারে না, রক্তনালিকা কি হতে পারে না, পৌঁছাতে পারে না। তো ওই সকল জায়গায় লসিকা নালী হচ্ছে ভরসা। লসিকার কাজও রক্তের মতোই, রক্তের মতো তার মধ্যে লোহিত রক্তকণিকা নাই, হিমোগ্লোবিনে, যার কোনো লসিকা লাল হয় না, এটুকুই হচ্ছে পার্থক্য। লসিকার মধ্যে শ্বেত রক্তকণিকা আছে জীবাণু মারার জন্য, লসিকার মধ্যে রক্তরসের মতো খাবার টাবার পরিবহন করার জন্য সব ব্যবস্থা আছে। অর্থাৎ লসিকা হচ্ছে এমন একটা ব্যবস্থা যেখানে রক্ত পৌঁছাতে পারতেছে না, সেখানে লসিকা পৌঁছাতে পারবে। মানে কি, অনেক সূক্ষ্ম জায়গা। এবং ফ্যাট ওই লসিকা নালীর মাধ্যমে পরিবাহিত হবে। দেহের মধ্যে দুইটা লসিকা নালী আছে, বড় লসিকা নালী আছে দুইটা। একটা দেহের ডান দিকে যায়, এটা ডান লসিকা নালী। একটা দেহের বাম দিক থেকে, এটাকে বাম লসিকা নালী বা থোরাসিক লসিকা নালী বলে। এই যে এটা হচ্ছে বাম লসিকা নালী বা থোরাসিক লসিকা নালী বলা হয় এটাকে। বাম দিকে থোরাসিক মানে বুক, এটা বুক থেকে তৈরি হয়, থোরাসিক নালী বলা হয় এটাকে, বা থোরাসিক লসিকা নালী বা থোরাসিক নালী। আর এটাকে বলা হয় ডান লসিকা নালী, এটাকে বলা হয় ডান লসিকা নালী। তো অ্যাকচুয়ালি কি হয়, ফ্যাট জাতীয় খাবারগুলা তারা হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে যায় না লিভারের কাছে, তারা লসিকা নালীর মাধ্যমে থোরাসিক লসিকা নালীর কাছে যায়। লসিকা নালী তো ছোট ছোট নালী, আর থোরাসিক লসিকা নালী কি অনেক বড়। মানে অ্যাকচুয়ালি থোরাসিক লসিকা নালী থেকে আরো অনেক ব্রাঞ্চ বের হয়েছে, আরো অনেক শাখা বের হয়েছে, এখান থেকে অনেক শাখা বের হয়েছে, এখান থেকে অনেক শাখা বের হয়েছে। কিন্তু এই যে লসিকা নালী, এটা যে মিলিত হবে থোরাসিক লসিকা নালীর সাথে, থোরাসিক লসিকা নালী আবার সামাও শিরার মাধ্যমে হাঁটে যায়, লিভারের কাছে যাবে, লিভার পরে হার্টের কাছে পৌঁছাই দেবে রেগুলেট করে। কাহিনী বুঝছো? একটু ভাতটা সোজা দিক দিয়ে না খায়া একটু ঘোরায় পেঁচায় খাইলো, আমার কথা বুঝছো?
তাহলে এটাকে মুছে দিই, এগুলোকে মুছে দিই, এটা দরকার নেই, এটা আমাদের পড়ানোর টপিকের মধ্যেই ছিল, এটা মুছে দিলাম। তারপর এইগুলোকে একটু হালকা করে দিলাম। তাহলে এইটুকু বেসিক ক্লিয়ার কিনা বলো? এটুকু বেসিক ক্লিয়ার? এটুকু বেসিক যদি ক্লিয়ার হয় তাইলে আমরা খাবারের শোষণ সম্পর্কে একটু ধারণা পাইলাম, খাবারের শোষণ সম্পর্কে। ঠিক আছে, এবার আমরা খাবারের শোষণের প্রকারভেদে যাব। খাবার দুইভাবে শোষিত হয়, সক্রিয় শোষণ, নিষ্ক্রিয় শোষণ। ঠিক আছে, তাহলে খাবার শোষণ কয় রকমের? দুই রকমের, সক্রিয় শোষণ, নিষ্ক্রিয় শোষণ। যদি শক্তি খরচ করতে হয় তখন সেটাকে বলা হয় সক্রিয় শোষণ, তখন সেটাকে কি বলা হয়? সক্রিয় শোষণ। আর যদি নিষ্ক্রিয় শোষণ হয় তাহলে শক্তি দিতে হবে না, শক্তি দিতে হবে না। এক্সাম্পল হচ্ছে ব্যাপন। নিষ্ক্রিয় শোষণের একটা পারফেক্ট এক্সাম্পল হচ্ছে ব্যাপন। দেখো যখন কোনো কিছু ব্যাপিত হয় তখন বেশি থেকে কম ঘনত্বে অটোমেটিক যেতে থাকে, বেশি থেকে কম ঘনত্ব। ধরো একটা জিনিস বেশি আসছে, কম আসছে, বেশি থেকে কমে তো অটোমেটিক যাবে, এখানে কোনো শক্তি লাগবে বলো? তুমি এখানে রুম স্প্রে করলা, অটোমেটিক তো ছড়া যাবে, কোনো শক্তি লাগবে? লাগবে না। এটা কিন্তু মানে মেমোরাইজে রাখতে হবে, দুইটা মেমোরাইজ। তাহলে কোনো জিনিস বেশি থেকে কমে যায়, কোনো জিনিস বেশি থেকে কমে যায়, এটাকে কিন্তু আমরা কি বলি? এটাকে কিন্তু আমরা ব্যাপন বলি। এবং এই ব্যাপন যে পদ্ধতিটা, এই ব্যাপন পদ্ধতিতে কিন্তু কোনো শক্তি দেওয়া লাগে না। তাহলে এটা হচ্ছে নিষ্ক্রিয় শোষণ। ওকে, তাহলে ব্যাপন। আর সক্রিয় শোষণ হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে তোমাকে শক্তি দিতে হবে। ওকে, যেখানে তোমাকে কি করতে হবে? শক্তি দিতে হবে। ডান। তাহলে এই দুটা পদ্ধতি। এখন আমাদের জানতে হবে এই শোষণ যে করবে, কে করবে? কে করবে এই কাজটা? ভিলাই। কে করবে স্যার? ভিলাই। এবার আমাদের এই যে এই ভিলাই সম্পর্কে জানতে হবে। না দাদা দেন, কাকে নিয়ে জানতে হবে? ভিলাই। এখানে দুই টাইপের ভিলাই আঁকানো আছে। ঠিক আছে, তো এখন আমি যে চিত্র আঁকাবো এটা আগাইতে পারলে ভালো, মানে এটা হচ্ছে তোমাদের উপর ছেড়ে দিলাম। যদি মন চাও সৃজনশীলে দিও, না মন চাইলে দিও না। সৃজনশীলে মাঝে মাঝে আসে খাদ্যবস্তু শোষণ, তোর মন চাইলে তুমি ভিলাইয়ের চিত্র দিতেও পারো, না দিলেও চলে। তাহলে আমি এখন এটাকে আঁকাই ভিলাইয়ের চিত্র। অলরেডি কিন্তু ভিলাইয়ের চিত্র আগে একবার আঁকাইছি, তো ভিলাই কেমন থাকে তোমরা তো জানো। তাহলে আমি একটা এক্সট্রা পেজ নেই, নেই। খেয়াল করো, এইটা হচ্ছে বৃহদান্ত্র, এটা ধরো পুরোটা হচ্ছে ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তের ধরো জেজু নাম, ক্ষুদ্রান্তের জেজু নাম, এটা হচ্ছে ক্ষুদ্রান্তের জেজু নাম। ওকে, এটাও সেরোসা, এটাও সেরোসা। ওকে, সেরোসার পরে কি পাই আমরা বলো? সেরোসার পরে আমরা কি পাই? বলো বলো বলো। সেরোসার সাথে সাথে আমরা কি পাই? মাসেলের লেয়ার পাই। সেরোসার ভিতর দিকে কি পাই? মাসকুলার লেয়ার পাই। সেরোসার ভিতরের দিকে, সেরোসার ভিতর দিকে আমরা কি পাই? এরকম সেরোসা পেশি স্তর। এরপরে আসি, এরপরে যে স্তরটা খুবই গুরুত্বপূর্ণ স্তর, যেটার নাম হচ্ছে সাবমিউকোসা। সাবমিউকোসা, সাবমিউকোসা স্তরের মধ্যে কি থাকবে? প্রবলেম করতেছে কেন? এই স্তরটার নাম হচ্ছে সাবমিউকোসা। সাবমিউকোসা, যেখানে হচ্ছে রক্তনলিকা থাকবে, শিরাধমনী থাকবে। তারপরে পাই আমরা মাসকুলারিস মিউকোসা, আরো একটা মাসেলের লেয়ার, ছোট্ট। আরে উপর থেকে টাচে প্রবলেম করতেছে কেন? আরেকটা বলে মাসকুলারিস মিউকোসা, এই যে, আরে জ্বালা, আজকে খুব প্রবলেম করতেছে। আরেকটা সব বলে মাসকুলারিস মিউকোসা। আর একদম ভিতরের দিকে আমরা পাবো আঙ্গুলের মতো বিক্ষেপযুক্ত ধরো, একটু রিস্টার্ট দিই, আজকে খুব প্যারা খাচ্ছি।
এখানে তো প্রবলেম হয় না। প্রবলেম ফিক্সড হয়ে গেছে। এই আঙ্গুলের মতো অভিক্ষেপযুক্ত মিউকোসা, এই হচ্ছে মিউকোসাল লেয়ার, আঙ্গুলের মতো অভিক্ষেপ মিউকোসা। মিউকোসা এবং আঙ্গুলের মতো অভিক্ষেপ যেগুলো, এগুলো হচ্ছে ভিলাই। এগুলো হচ্ছে কি? ভিলাই। এগুলোর নামে হচ্ছে ভিলাই। ভিলাইয়ের সংখ্যা কত? 50 লক্ষ পুরো ক্ষুদ্রান্তের মধ্যে 50 লক্ষ ভিলাই আছে। 50 লক্ষ না 50,000? দেখো তো তোমাদের আপডেট বইয়ের মধ্যে কত লেখা? 50 লক্ষ। হ্যাঁ, ঠিক আছে। এখন এই ভিলাই, এই এক একটা ভিলাই দেখতে কেমন? কারণ যেই খাবারগুলা গ্লুকোজ, ফ্রুক্টোজ, ল্যাকটোজ, গ্যালাক্টোজ, এগুলা কিন্তু এইখানে আছে ছড়াই ছিটায়। তারপরে ধরো অ্যামাইনো অ্যাসিড, তারপরে ফ্যাটি অ্যাসিড, কিন্তু এখানেই ছড়াই ছিটায় আছে। এগুলাকেই তো টেনে টেনে কোথায় নিতে হবে? ভিতরে নিতে হবে, ভিতরে নিতে হবে, ভিতরে নিতে হবে, ভিতরে নিতে হবে, ভিতরে নিতে হবে। এগুলো তো কাজ। এই হচ্ছে মেন কথা। এখন এইটাই দুইটা পদ্ধতিতে হয়, সক্রিয় শোষণ, নিষ্ক্রিয় শোষণ। সক্রিয় শোষণ, নিষ্ক্রিয় শোষণ, এটাই দুইটা পদ্ধতি। এখন দেখো শর্করা যারা যারা আছে, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, ঠিক আছে, এগুলা ক্ষুদ্রান্তের জেজুনাম অংশে সক্রিয় শোষণ ও ব্যাপন প্রক্রিয়ায় ঢুকে যাবে। ক্ষুদ্রান্তের জেজুনাম অংশে সক্রিয় শোষণ ও ব্যাপন প্রক্রিয়ায় ঢুকে যাবে। তাহলে দুটো প্রক্রিয়া ঢুকবে। তাহলে দেখো, তাহলে যদি আমি বলি যে শর্করা কিভাবে হবে? শর্করা হবে কোথায়? জেজুনামে। শর্করা হবে কোথায়? জেজুনামে। কি পদ্ধতিতে? সক্রিয় শোষণ ও ব্যাপন। এটা সৃজনশীলে আসবে, এমসিকিউতে আসবে। এমসিকিউ বা মেমোরাইজে লাগবে, এটা কোনটা কিভাবে হচ্ছে, কোনটা শোষণ কিভাবে হচ্ছে। তাহলে শর্করার মধ্যে গ্লুকোজ টুকোজ যেগুলো জেজুনামে হয়, কোথায় শোষিত হয়? জেজুনামে হয়। এবং কিভাবে? সক্রিয় শোষণ এবং ব্যাপন দুইটা দিয়ে, মানে দুইটা পদ্ধতি এখানে কি করবে? দুইটা পদ্ধতি এখানে অবলম্বন করবে। ঠিক আছে, ওকে। এরপরে প্রোটিনটা হবে কি আকারে? অ্যামিনো অ্যাসিড আকারে। প্রোটিনটা হবে কি করে? অ্যামিনো অ্যাসিড আকারে। এবং এটা কি দিয়ে হবে? এটা হবে ডিউডেনাম এবং জেজুনামে। এটা হবে কোথায়? ডিউডেনাম ও জেজুনামে। ডিউডেনাম এবং জেজুনামে। এবং কি পদ্ধতিতে? সেম, সক্রিয় শোষণ ও ব্যাপন। সক্রিয় শোষণ এবং ব্যাপন এভাবে হয়ে যাবে প্রোটিন। সেম পদ্ধতি কিন্তু, দেখছো? সেম, খালি জায়গাগুলো চেঞ্জ হয়েছে। তার মানে কি? গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, অ্যামিনো অ্যাসিড, এদের ট্রান্সফারের পদ্ধতি কি বলো? গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ উইথ অ্যামিনো অ্যাসিড, এর ট্রান্সফারের পদ্ধতি কি? এর ট্রান্সফারের পদ্ধতি হচ্ছে সক্রিয় শোষণ এবং ব্যাপন। সক্রিয় শোষণ ও ব্যাপন। ওকে, ডান। এখন ঝামেলাটা হয়ে যাচ্ছে কাকে নিয়ে? ফ্যাটি অ্যাসিডকে নিয়ে। কারণ তার শোষণ পদ্ধতি জটিল। খেয়াল করো, এখানে কিন্তু আরো দুটো উপাদান, আরো কয়টা উপাদান আছে, ভিটামিন, পানি এবং খনিজ লবণ। পানির ক্ষেত্রে ভাই অভিস্রবণ, এখানে কোনো কথাই নেই। পানির ক্ষেত্রে হচ্ছে অভিস্রবণ, এখানে এত কঠিন কোনো পদ্ধতির দরকারই নেই। এবং তোমরা জানো অভিস্রবণ নিজেও কিন্তু এক ধরনের ব্যাপন। অভিস্রবণ নিজেও কি? এক ধরনের ব্যাপন। ওকে, এবং যেটা কিনা ভিটামিন আছে, ভিটামিনের ক্ষেত্রে এটা কোথা থেকে শোষিত হয়? ভিটামিন শোষিত হয় হচ্ছে ক্ষুদ্রান্তের ইলিয়ামে ব্যাপন এবং সক্রিয় শোষণ। তাহলে এখানে জানতে হবে কোথায় ভিটামিন কোথায় হয়? ইলিয়ামে। ক্ষুদ্রান্তের কোথায়? ইলিয়ামে। ক্ষুদ্রান্তের ইলিয়ামে হয়
কি প্রক্রিয়ায়? সেম, ব্যাপন ও সক্রিয় শোষণ, সেম প্রক্রিয়া, ব্যাপন ও সক্রিয় শোষণ, কোনো পার্থক্য নাই, সেম প্রক্রিয়ায়। খনিজ লবণ, খনিজ লবণের ক্ষেত্রে জানতে হবে কোন জায়গা থেকে হয়। খনিজ লবণ কোথা থেকে হয়? ক্ষুদ্রান্তের ভিলায়ের প্রাচীরে, পূর্ব ভিলায়ে, যে জায়গায় ভিলায় আছে সে জায়গায়, কিন্তু এটা হবে সক্রিয় শোষণ পদ্ধতিতে, যেখানে ভিলায় আছে সব জায়গায়। তাহলে ক্ষুদ্রান্তের ভিলায়ে, ভিলায়ের প্রাচীরে, যেখানে ভিলায় আছে সেখানেই হবে, ভিলায়ের প্রাচীরে, কিন্তু কি পদ্ধতিতে? সক্রিয় শোষণ পদ্ধতিতে, সক্রিয় শোষণ পদ্ধতিতে। ঝামেলা করবে ফ্যাট, কেন বলো তো? কারণ সবার শোষণের জন্যে কে আছে? সবার শোষণের জন্যে রক্ত আছে, কিন্তু ফ্যাট কি দিয়ে শোষিত হবে? লসিকা দিয়ে হবে। এই যে তার প্রসেসটা এতটাও সহজ না। হ্যাঁ, এখানে সক্রিয় শোষণ ব্যাপন দুটোই হবে। হ্যাঁ, প্রসেসের কথা যদি বলো তাহলে আমি বলে দিব, ডাইরেক্ট বলে দিতে পারি, সক্রিয় প্লাস ব্যাপন, মানে সক্রিয় নিষ্ক্রিয় দুটাই হবে। কিন্তু খালি এইটুক কথা বলে দিলেই এখানে চলবে না, ঠিক আছে? এখানে এটা বললে চলবে না, কিন্তু এইখানে একটু জটিল কাহিনী আছে, একটু বড় প্রসেস আছে। এই জন্য এইটা থেকেই সিকিউ প্রশ্ন আসে বেশি, এখান থেকেই সিকিউ প্রশ্ন বেশি আসে। এমসিকিউতে কি আসবে? কোন জায়গা থেকে কি শোষিত হয়? শর্করা কোথা থেকে শোষিত হয়? জেজুনামে, সক্রিয় শোষণ এবং নিষ্ক্রিয় শোষণ বা ব্যাপন। পুরিন কোথায় হয়? ডিউডিনাম এবং জেজুনামে, সক্রিয় এবং নিষ্ক্রিয় দুটাই, নিষ্ক্রিয় মানে ব্যাপন। ভিটামিন কোথায় হয়? ভিটামিন হয় হচ্ছে ইলিয়ামে, ডিউডিনাম জেজুনাম ইলিয়ামে, দুই প্রক্রিয়ায়। পানি অভিশ্রবণ প্রক্রিয়ায়, ক্ষুদ্রান্তে হবে বৃহদন্ত্রে হবে। পানি অভিশ্রবণ প্রক্রিয়ায় ক্ষুদ্রান্তেও হবে বৃহদান্ত্রেও হবে। বৃহদান্ত্রে যে হয় এটাকে আগের ক্লাসে পড়ছি না আমরা? দেখো তো, বৃহদান্ত্র মনে আছে? 70 থেকে 80% প্রক্রিয়ায়, 70 থেকে 80% পানি অভিশ্রবণ প্রক্রিয়া হয়, মনে কি আছে? 70 থেকে 80% অভিশ্রবণ প্রক্রিয়া হয়, মনে কি আছে? আচ্ছা, আর খনিজ লবণ কি? ভিলায়ের প্রাচীরে সক্রিয় শোষণ পদ্ধতিতে হয়, ভিলায়ের প্রাচীরে সক্রিয় শোষণ পদ্ধতিতে হয়। ঠিক আছে, গেল। প্যারাটা হচ্ছে এটা। তাহলে এখানে পড়ে এমসিকিউর জন্য এইখানে এখন যে প্রসেসটা পড়াবো এটা সৃজনশীলের জন্য লাগবে, ফ্যাট শোষণ পদ্ধতি। এটা কোথায় লাগবে? সৃজনশীলের জন্য লাগবে। তো এইগুলো দরকার নেই, আমি তোমাদের এখন একটা প্রসেস এইখানে দেখাবো, এই জায়গায় দেখাবো একটা প্রসেস, এখানে একটা প্রসেস আমি তোমাদের দেখাবো এক্সট্রা পেজ নিয়ে। দেখছি ফ্যাট শোষণ, এখানে কনসেপ্টও আছে, এখানে কিছু কনসেপ্টও আছে, এবং এটা নলেজও রাখতে হবে। তাহলে প্রথমে বুঝবা, তারপরে সৃজনশীলের জন্য পড়বা। এটা কনসেপ্টও এবং নলেজও, আসলে নলেজই বলা উচিত, এটাকে নলেজই বলা উচিত। বাট এই নলেজ পড়তে গেলে কিছু কনসেপ্ট তোমার লাগবে। ওকে, দেখো ভিলাই, আমি একটা ভিলাই আঁকাই, কনসেপ্টটা আগে দেখাই তোমাদেরকে, কনসেপ্ট ভিলাইটা আগে তোমাদের দেখাই, ভিলাই কেমন আঁকাইতে হয়। এই হচ্ছে একটা ভিলাই, আঙুলের মতো বিক্ষেপ, এই একটা ভিলাই, এই ধরো একটা ভিলাই, দুটা ভিলাই এখানে আমি আঁকাইলাম। দুটা ভিলাই এখানে দিলাম আমরা। দিলাম। এখন দেখো, আমরা জানি ভিলায় অনেক কোষ থাকে, অনেক রকমের কোষ থাকে, এটা তোমরা জানছো, অনেক রকমের কোষ থাকে ভিলায়। এই যে ভিলায়ের প্রাচীরের কোষ, এই যে মনে আছে আগের ক্লাসে পড়া? ইয়েস অর নো? ভিলায়ের যে অনেক রকমের কোষ থাকে, আগের ক্লাসের পড়া, দেখো মনে আছে কিনা? আগের ক্লাসের পড়া বেশ কিছু রকমের কোষ আছে, এক একটা কোষের কাজ এক এক রকম। এক একটা কোষের কাজ এক এক রকম। কেউ আছে গবলেট কোষ, কেউ আছে এনজাইম ক্ষরণকারী কোষ, কেউ আছে শোষণকারী কোষ, কেউ আছে মিউকাস ক্ষরণকারী কোষ, কেউ আছে, মানে বিভিন্ন রকমের কোষ এখানে আছে। এর মধ্যে এক প্রকারের কোষ যাদের কথা ভুলে গেলে পাপ হবে, তারা হচ্ছে শোষণকারী কোষ। তারা কেমন কেমন বলতো? শোষণকারী কোষগুলো কেমন? আঙুলের মতো অভিক্ষেপযুক্ত, আঙুলের মতো অভিক্ষেপযুক্ত, এরকম মনে আছে?
আঙুলের মতো অভিক্ষেপযুক্ত। ওকে, এগুলো হচ্ছে শোষণকারী কোষ, এগুলোই খাদ্যবস্তুকে শোষণ করবে। তাহলে এটা ভিলাই। এখন দেখো ভিতরের দিকে কি আছে, এটাই হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। ভিলাইয়ের ভিতরের দিকে কি আছে, এর ভিতরের পার্টটা এই যে এরকম, এই দেখো রক্তনালিকা, দেখছো রক্তনালিকা, রক্তনালিকা, এই সবুজটা হচ্ছে লসিকা নালিকা, আমি এটাই আঁকাইছি, এটা হচ্ছে লসিকা নালিকা, এটা হচ্ছে রক্তনালিকা। এটাকে এখন আমি একটু সুন্দর করে এখানে আঁকাবো, তোমাদের মন মর্জি, এটা যে তোমাদের পরীক্ষা আঁকাইতে হবে এমন না। এখানে আমি রক্তনালিকা আঁকাই, একটু দাঁড়াও, এই এটাকে একটু উপরে তুলে দিই। খেয়াল করো রক্তনালিকা, এই ধরো একটা ধমনী প্রবেশ করলো, ধমনী প্রবেশ করলো, এবং তার বিভিন্ন শাখা, ধমনী থেকে বিভিন্ন শাখা তৈরি হলো, এবং সেটা এখান থেকে শিরা হয়ে বের হলো, শিরা হয়ে বের হয়ে গেল, শিরা হয়ে বের হয়ে গেল, ধমনী আর শিরা, ধমনী ঢুকলো, এটা শিরা হয়ে বের হলো। ঠিক আছে, এভাবে বলতে পারো শিরা বা ধমনী, মেন কথা রক্তনালিকা ঢুকলো এবং বের হলো, শিরা হয়ে বের হয়ে গেলো। এটাই কিন্তু পরবর্তীতে হেপাটিক পোর্টাল শিরা তৈরি করবে, বুঝছো? এটাই যে এই শিরাটাই কিন্তু হেপাটিক পোর্টাল শিরা তৈরি করবে। পাশাপাশি এটার ভিতরে আরও একটা জিনিস প্রবেশ করে, সেটা হচ্ছে কি লসিকা নালী। এটার ভিতরে আরও জিনিস প্রবেশ করে, সেটা কি লসিকা নালী। এই যে এইভাবে এইভাবে লসিকা নালী প্রবেশ করে, তো হিবিজিবি হয়ে যায়। লসিকা নালিকাটাকে আমরা আলাদাভাবে দেখাইলাম, এই যে এরকম, এটা হচ্ছে লসিকা নালী। লসিকা নালী, লসিকা নালী, এটা হচ্ছে লসিকা নালী। একটু বড় হয়ে গেছে, মোটা হয়ে গেছে, বাট এটা হচ্ছে লসিকা নালী। তাহলে এই জায়গাটুকু শর্করা আমিষ শোষণের জন্য ব্যবহার হবে, সক্রিয় শোষণের ব্যাপন প্রক্রিয়ার এইটা ব্যবহার হবে ফ্যাট শোষণের জন্য। ঠিক আছে, তো এটা হচ্ছে কনসেপ্ট, তোমাদের কনসেপ্টটা ডেভেলপ করলাম। এখন আমি তোমাদের ফ্যাটটা কিভাবে শোষিত হয় এই প্রসেসটা দেখাবো। তাহলে এটাকে একটু ছোট করতে হবে আমার, ওটাকে ছোট করে দিলাম, ওটাকে ছোট করে দিলাম, এটাকে এদিকে দিলাম, এদিকে দিলাম, এইদিকে ফ্যাট শোষণ। ফ্যাটটা এখন কি রূপে আছে? ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড ও কি রূপে? গ্লিসারল রূপে। কি রূপে আছে স্যার? কি রূপে আছে স্যার? ফ্যাটি অ্যাসিড রূপে আছে এবং গ্লিসারল রূপে আছে, রাইট? মনে তো আছে যে ফ্যাট ভেঙে কিসে পরিণত হয়? ফ্যাটি অ্যাসিড হয় এবং গ্লিসারল, মনে আছে কিনা বলো? ওকে, এখন এই ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলের মধ্যে কেউ থাকবে ক্ষুদ্র 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 ফ্যাটি অ্যাসিড, কিছু কিছু ফ্যাটি অ্যাসিড থাকবে অনেক ছোট, কিছু কিছু ফ্যাটি অ্যাসিড থাকবে কি অনেক ছোট, ক্ষুদ্র আকৃতির ফ্যাটি অ্যাসিড। তো এই যে ক্ষুদ্র আকৃতির যে ফ্যাটি অ্যাসিডগুলো থাকবে, এইগুলো নিয়ে কারো কোনো এরকম মানে মাথা ব্যথা থাকবে না। এরা সরাসরি সরাসরি ব্যাপন প্রক্রিয়ায় ভিলাইয়ের শোষণকারী বসে ঢুকে যাবে। তাহলে এরা সরাসরি ব্যাপন প্রক্রিয়ায়, কি প্রক্রিয়ায়? যদি ক্ষুদ্র ক্ষুদ্র হয়, যদি ক্ষুদ্র ক্ষুদ্র হয়, তাহলে ব্যাপন প্রক্রিয়ায় কোথায় ঢুকে যাবে? শোষণকারী কোষে ঢুকে যাবে, শোষণকারী কোষে প্রবেশ করবে। এবং সে যার মাধ্যমে যা কেটে নেয় কারো কোনো প্যারা নাই, সেখান থেকে সে হেপাটিক পোর্টাল সিস্টেমে চলে যাবে। ঠিক আছে, এবং সেখান থেকে সে হেপাটিক পোর্টাল শিরাতে চলে যাবে। অর্থাৎ তাদের জন্য যদি সে ছোট হয়, তাদের জন্য এই যে শোষণকারী কোষ এটাই এনাফ, এবং সে এখান থেকেই রক্তনালিকার মাধ্যমে চলে যাবে যদি সে ছোট ছোট কণিকা হয়, যদি সে ছোট ছোট কণিকা হয়। ঝামেলা হয়ে যাবে যদি বড় বড় ফ্যাটি অ্যাসিড হয়, তখন ঝামেলা হয়ে যাবে। তাহলে কাহিনী এখান থেকেই শুরু। যদি বড় ফ্যাটি অ্যাসিড হয়, বড় ফ্যাটি অ্যাসিড, বড় ফ্যাটি অ্যাসিড মানে কি? বড় ফ্যাটি অ্যাসিড মানে এমন ফ্যাটি অ্যাসিড যার মধ্যে কার্বনের সংখ্যা অনেক বেশি, ফ্যাটি অ্যাসিডটা বড়। এই বড় ফ্যাটি অ্যাসিড যদি হয়ে যায়, ওকে, এবং তার সাথে গ্লিসারলের জায়গায় যদি মনোগ্লিসারাইড থাকে,
মনোগ্লিসারাইডটা দরকার নাই, তখন তাকে কেমনে শোষণ করবা? এর সাথে বড় বড় ফ্যাটি অ্যাসিডের সাথে যুক্ত হবে মনোগ্লিসারাইড, মনোগ্লিসারাইড, এটাও গ্লিসারলের মতোই। এবং এর সাথে নতুন একটা উপাদান যুক্ত হবে, সেটা কি? পিত্ত লবণ। পিত্ত লবণ মনে আছে পিত্ত লবণের কথা? পিত্ত লবণের অনেক কাজ স্যার, অনেক কাজ। এই তিনটা জিনিস একসাথে যুক্ত হবে, এই তিনটা জিনিস একসাথে কি হবে? যুক্ত হবে। এবং যুক্ত হয়ে এদের নাম কি হয়ে যাবে জানেন? এদের নাম চেঞ্জ হয়ে যাবে। এদের নাম চেঞ্জ হয়ে এদের নাম হয়ে যাবে মাইসেলি। কি নাম হয়ে যাবে? মাইসেলি। কি নাম হয়ে যাবে স্যার? মাইসেলি। ঠিক আছে? এবং এই মাইসেলিগুলা আবার ফ্যাটে রূপান্তর হবে। মাইসেলি ফ্যাট, মাইসেলি ফ্যাটে পরিণত হবে। মানে কি? এরাও ক্ষুদ্র ক্ষুদ্র, এরাও কি? এরা হচ্ছে ছোট ছোট ফ্যাটের কণা, ফ্যাট কণা। এটা হচ্ছে কি? ফ্যাট কণা। তার মানে কি? তুমি যে ফ্যাটি অ্যাসিড গ্লিসারলকে আলাদা করলা ফ্যাট থেকে, তারা আবার নিজেরা নিজেরা কি করলো? বড় বড় ফ্যাটি অ্যাসিড, মনোগ্লিসারাইড আর পিত্ত লবণ একসাথে মিলে তৈরি হয়ে গেল মাইসেলি। মাইসেলি কি? এরা হচ্ছে ফ্যাটে ফ্যাটের কণা। তাহলে বলবা পরিপাক করে আমার লাভ কি হলো? আছে আছে আছে। এই যে বড় বড় ছোট ছোট কণা হলো না মাইসেলি, এদের সাথে কে যুক্ত হবে জানো? এদের সাথে কোলেস্টেরল যুক্ত হবে, এর সাথে চর্বি যুক্ত হবে এবং ভিটামিন যুক্ত হবে। ঠিক আছে? এর সাথে কি কি যুক্ত হবে? এই মাইসেলির সাথে কে কে যুক্ত হবে? এই মাইসেলির সাথে যুক্ত হবে ভিটামিন, এই মাইসেলির সাথে যুক্ত হবে ভিটামিন, এই মাইসেলির সাথে যুক্ত হবে কোলেস্টেরল। এই মাইসেলির সাথে কে যুক্ত হবে? মাইসেলির সাথে যুক্ত হবে কোলেস্টেরল এবং এবং চর্বি দ্রব্য, আরও কিছু চর্বি দ্রব্য যেগুলো অনেক ক্ষুদ্র, অনেক ক্ষুদ্র। এরাও কার সাথে অ্যাড হয়ে যাবে? এরাও কার সাথে অ্যাড হয়ে যাবে? এরাও মাইসেলির সাথে অ্যাড হয়ে যাবে। এরাও মাইসেলিতে কি হয়ে যাবে? অ্যাড হবে। এরাও মাইসেলিতে অ্যাড হয়ে যাবে। কত কাহিনী হয়েছে দেখছো? এরাও মাইসেলিতে অ্যাড হবে। অ্যাড হয়ে শোষণকারী কোষের কাছাকাছি আসবে। এই পুরো জিনিসটা এখন কোথায় আসবে? এই পুরো জিনিসটা এখন শোষণকারী কোষের কাছাকাছি আসবে, এসে ভিতরে ঢুকতে যাবে। ওকে, এখন এই শোষণকারী কোষ কোনটা? এখানে আবার একটা কাহিনী হবে। সে কাহিনীটা কি? এরা এই দিকে ঢুকতে যাবে, বললো এই কাহিনীটা এখানে যাবে। এই যে এরা এইখানে যাবে ঢুকতে, এইখানে ঢুকতে যাবে, কারণ লসিকার কাছাকাছি ঢুকতে যাবে, এখানে ঢুকতে যাবে। এইখানে যখন তারা ঢুকতে যাবে, এইখানে যখন তারা ঢুকতে যাবে, তখন যে ঘটনাটা ঘটবে, তখন পিত্ত লবণটা ঢুকতে পারবে না। ঠিক আছে? পিত্ত লবণ ঢুকতে পারবে না। বাকি যা যা আছে সবই ব্যাপন প্রক্রিয়ায় শোষণকারী কোষের ভিতরে প্রবেশ করে যাবে। তার মানে পুরো মাইসেলিটাই ঢুকতে পারবে, পুরো মাইসেলিটে ঢুকতে পারবে। এই যে ধরো মাইসেলি, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যেগুলো হচ্ছে মাইসেলি, ক্ষুদ্র ক্ষুদ্র যেগুলো হচ্ছে মাইসেলি, এগুলো ধরো মাইসেলি, পুরোটাই ঢুকতে পারবে। এই যে এটা হচ্ছে মাইসেলি, এটা ধরো মাইসেলি, পুরোটাই ঢুকতে পারবে। খালি কে ঢুকতে পারবে না বলেন স্যার? কে ঢুকতে পারবে না? কে ঢুকতে পারবে না বলেন? কে ঢুকতে পারবে না? একটা উপাদান ঢুকতে পারবে না, সে উপাদানটা হচ্ছে পিত্ত লবণ। কে ঢুকতে পারবে না স্যার? পিত্ত লবণ ঢুকতে পারবে না। ওকে, মাইসেলি কিন্তু ঢুকে গেল, শোষণকারী কোষের ভিতরে ঢুকে গেল। ওকে, ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে ঢুকে গেল না, এটা ক্রিস্টালাইন মাইসেলি না, এটা ক্রিস্টালাইন মাইসেলি না, এটা নর্মাল মাইসেলি। ঠিক আছে? পিত্ত লবণের মনে মনে ভাবতেছে যে আমার সাথে এত বড় অপমান করলি, পিত্ত লবণ তো ঢুকতে পারলই না। এই যে মাইসেলি, এই মাইসেলি এখন কোষের ভিতরে আছে, এই মাইসেলি এখন কোষের ভিতরে আছে, একে নিয়ে এখন খেলা শুরু হবে। এর বাইরে একে নিয়ে খেলা শুরু হবে, এই মাইসেলিকে নিয়ে। এখন দেখো আমি একটা শোষণকারী কোষ আঁকাই, এই যে ধরো একটা শোষণকারী কোষ, এদের আঙুলের মতো অভিক্ষেপ। এটার ভিতরে কে ঢুকছে? মাইসেলি ঢুকছে। কে ঢুকছে? মাইসেলি ঢুকছে। এই যে মাইসেলি, শোষণকারী কোষের ভিতরে কে ঢুকছে? মাইসেলি ঢুকছে। মাইসেলিটা ঢুকার পরে সে ট্রাইগ্লিসারাইডে পরিণত হবে, এটা মনে রাখার দরকার নেই। এখন কি হবে? তার বাইরে এই মাইসেলি যেটা আছে, এর বাইরে কোলেস্ট্রল এবং ফসফোলিপোপ্রোটিন কানেক্ট হবে। এর বাইরে একটা মোড়ক তৈরি হবে। মোড়ক কার মোড়ক? কোলেস্টেরলের মোড়ক এবং ফসফোলিপোপ্রোটিন বা ফসফোপ্রোটিনের একটা মোড়ক তৈরি হবে। তাহলে এটা হচ্ছে কোলেস্টেরলের মোড়ক, কোলেস্টেরলের একটা মোড়ক তৈরি হইল এবং ফসফোলিপোপ্রোটিনের মোড়ক তৈরি হইল। কোলেস্টেরলের মোড়ক এবং
ফসফোলিপোপ্রোটিনের মোড়ক তৈরি হলো, কোলেস্টেরলের মোড়ক তৈরি হলো এবং ফসফোলিপোপ্রোটিনের মোড়ক তৈরি হলো। এই যে মোড়কটা, এখন এই মোড়কটা কোথায় আছে? যে এই জায়গায় আছে, এই জায়গায় আছে। এরা বলবে কি ভাই অনেক হয়েছে, ছেড়া দে, আর পারতেছি না। এরা এবার এক্সোসাইটোসিস প্রক্রিয়ায়, কি প্রক্রিয়ায়? এক্সো মানে বাইরে, সাইটো মানে কোষ, এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় কোষ থেকে বের হয়ে বাইরে চলে আসবে। কোষ থেকে বের হয়ে কোথায় চলে যাবে? লসিকাতে চলে যাবে এবং লসিকার মাধ্যমে বাকি রাস্তা পার করবে। কত কাহিনী। তাহলে আমি আবার বলি, ক্ষুদ্র ক্ষুদ্র ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল ব্যাপন প্রক্রিয়ায় ঢুকে যাবে, কাহিনী শেষ। বড় বড় ফ্যাটি অ্যাসিডগুলো মনোগ্লিসারাইডের সাথে, মনোগ্লিসারাইডের সাথে পিত্ত লবণ যুক্ত হয়ে তৈরি হবে মাইসিলিতে। এই মাইসিলির সাথে কোলেস্টেরল যুক্ত হবে, ভিটামিনও যুক্ত হবে এবং তারা কোষের শোষণকারী কোষের ভিতরে ঢোকার চেষ্টা করবে। যখন ঢোকার চেষ্টা করবে তখন পিত্ত লবণ ঢুকতে পারবে না, বাকিরা ভেতরে ঢুকে যাবে। বাকিরা ভেতরে ঢুকার পরে তাদের বাইরে কোলেস্টেরলের আবরণ এবং ফসফোলিপোপ্রোটিনের আবরণ যুক্ত হবে। কোথায়? শোষণকারী কোষের ভিতরে। এবং তারা শোষণকারী কোষ থেকে এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় বের হয়ে লসিকা নালীতে চলে যাবে। এই লসিকা নালী পর্যায়ে যুক্ত হবে থোরাসিক নালীতে, থোরাসিক নালী যুক্ত হবে শিরাতন্ত্রে, শিরাতন্ত্র যুক্ত হবে লিভারে, লিভার থেকে পরে হার্ট। এরা কখনোই শিরাতে ঢুকবে না। শিরাতে ঢুকবে না এই কারণেই, কারণ শিরাতে ঢুকলে ভেজাল আছে। শিরাতে ঢুকলে শিরাতে কোলেস্টেরল জমে যাবে, লসিকাতে এটা জমার চান্সটা থাকে না। এবং শিরাতে কোলেস্টেরল জমে যে ব্লক তৈরি হওয়ার চান্স থাকে। তাহলে এই যে এইখানে যে জিনিসটা পড়াইলাম, এটা নলেজে লাগবে, এটা সৃজনশীলে লাগবে, এটাই সৃজনশীলে লাগবে, সৃজনশীলে লাগবে। পুরো প্রসেস কিন্তু সহজ। আমি আবার বলি, ক্ষুদ্র ক্ষুদ্র ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলগুলা ব্যাপন প্রক্রিয়ায় কি হবে? ব্যাপন প্রক্রিয়ায় কোষের ভিতরে ঢুকে যাবে, শোষণকারী কোষের ভিতরে ঢুকে যাবে এবং সেটা শিরাতন্ত্রে ঢুকে যাবে, হেপাটিক পোর্টাল সিস্টেমে ঢুকে যাবে। বড় বড় ফ্যাটি অ্যাসিডগুলো মনোগ্লিসারাইডের সাথে পিত্ত লবণকে যুক্ত করে তৈরি হবে মাইসিলিতে। মাইসিলির সাথে আরও কি এসে যুক্ত হবে? কোলেস্টেরল, ভিটামিন এসে যুক্ত হবে এবং তারা শোষণকারী কোষে ঢোকার চেষ্টা করবে। যখন চেষ্টা করবে তখন তাদের থেকে কাকে বাদ দিয়ে দেওয়া হবে বলো? তখন তাদের থেকে কাকে বাদ দিয়ে দেওয়া হবে বলো? তখন তাদের থেকে বাদ দিয়ে দেওয়া হবে পিত্ত লবণকে এবং তারা ভিতরে ঢুকবে। ভিতরে ঢুকে তাদের বাইরে মোড়ক তৈরি হবে কার? ফসফোলিপোপ্রোটিন এবং কোলেস্টেরলে। ও এই জিনিসটার নাম হচ্ছে কাইলোমাইক্রন, বলতে ভুলে গেছি। এই জিনিসটার নাম হচ্ছে কাইলোমাইক্রন, কাইলোমাইক্রন এই জিনিসটার নাম, এটা মনে রাখতে হবে। কাইলোমাইক্রন কি? ওই যে মাইসিলির সাথে ফসফোলিপোপ্রোটিন আর কোলেস্টেরল মিলে মোড়ক তৈরি হয়, এই পুরো জিনিসটার নাম কাইলোমাইক্রন। এই কাইলোমাইক্রনটা এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় কোষ ত্যাগ করে লসিকা নালীতে চলে যাবে এবং লসিকা নালীর মাধ্যমে সে থোরাসিক লসিকা নালী হয়ে লিভারের কাছে চলে যাবে। কি রূপে গেল? কাইলোমাইক্রন রূপে গেল। কি রূপে গেল? কাইলোমাইক্রন রূপে গেল। কাইলোমাইক্রন কি? শোষণকারী কোষের ভিতরে মাইসিলির সাথে কোলেস্টেরল এবং ফসফোলিপোপ্রোটিনের যা মোড়কটা তৈরি হয়, পুরো জিনিসটাকে বলা হয় কাইলোমাইক্রন। মাঝে মাঝে এই কাইলোমাইক্রনের পরিমাণ মধ্যে ফ্যাটের পরিমাণ এত বেড়ে যায়, এই কাইলোমাইক্রনের মধ্যে মাঝে মাঝে ফ্যাটের পরিমাণ এত বেড়ে যায় যে লসিকাতে যাওয়ার পর লসিকা দুধের মতো সাদা হয়ে যায়, ওটাকে কাইল বলে। কাইল, এটা রক্ত অধ্যায়ে পড়াবো। লেখা বোঝা যাচ্ছে মানে ভাই ব্লার, কি ব্লার হয়ে গেছে? আমি তো লেখা ক্লিয়ার দেখতেছি। নেটে প্রবলেম? নেটে প্রবলেম কি? ফেসবুকেও প্রবলেম করতেছে? আমি তো কিন্তু ক্লিয়ার দেখতেছি, কোনো ফোকাসে প্রবলেম তো নাই। প্রবলেমটা কি বলো তো? আচ্ছা, এখন আমি জানি তোমরা চাইতেছো যে ভাই পুরো জিনিসটা একটু সাম আপ করে দেন, পুরো জিনিসটা একটু সাম আপ করে দেন সুন্দর করে। পরীক্ষা খাতে কীভাবে লিখবো, যেহেতু সৃজনশীল আসবে, তাহলে এখানে আমি সাম আপ করি। স্নেহ পদার্থের শোষণ কীভাবে লিখবেন? প্রথমে লিখবেন ক্ষুদ্র ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল ব্যাপন প্রক্রিয়ায় শোষণকারী কোষ হয়ে, শোষণকারী কোষটা কাদের থাকে বলো তো? শোষণকারী কোষটা কাদের থাকে? শোষণকারী কোষ দ্বারা শোষণ হয়ে ভিলায় প্রবেশ করবে, এবং এখান থেকে হেপাটিক পোর্টাল সিস্টেমের মাধ্যমে চলে যাবে। ঝামেলাটা কখন হচ্ছে? ঝামেলাটা হচ্ছে বড়
ফ্যাটি অ্যাসিড ও মনোগ্লিসারাইড, এটা গ্লিসারলের মতোই, মনোগ্লিসারাইড। দেখো গ্লিসারলগুলোর মধ্যে ওএস থাকে বা অ্যালকোহলমূলক থেকে 3টা, মনোগ্লিসারাইডের মধ্যে থাকে 1টা, এইটাই পার্থক্য। ঠিক আছে, ফর ফ্যাটি অ্যাসিড ও মনোগ্লিসারাইড পিত্ত লবণের সাথে মিশে তৈরি করবে মাইসেলি। ঠিক আছে, এই মাইসেলির সাথে যুক্ত হবে কে? কোলেস্টেরল, ভিটামিন ও আর কে ছিল? কোলেস্টেরল, ভিটামিন আর কে ছিল? আমি বলিস চর্বি দ্রব্য যুক্ত হবে কোথায়? এরা যুক্ত হবে কোথায়? এরা কোথায় যুক্ত হবে? এরা যুক্ত হবে, সংযুক্ত হবে, সংযুক্ত হবে মাইসেলিতে। তারপরে কি লিখবা? পিত্ত লবণকে বাইরে রেখে মাইসেলি ভিলায়ের শোষণকারী কোষে প্রবেশ। শোষণকারী কোষে প্রবেশ। এবং শোষণকারী কোষে প্রবেশ করলে তার নাম হয়ে যাবে কি? শোষণকারী কোষে যখন এভাবে প্রবেশ করবে, শোষণকারী কোষে যখন মাইসেলিটা প্রবেশ করবে, তখন তার নাম হয়ে যাবে ট্রাইগ্লিসারাইড। কি হবে? ট্রাইগ্লিসারাইডে রূপান্তরিত হবে। এদের সাথে কোলেস্টেরল ও ফসফোলিপোপ্রোটিনে মোড়কে আবৃত হবে। প্রবেশ এবং ট্রাইগ্লিসারাইডে পরিণত। বাই দ্য ওয়ে, মনে রাখো মাইসেলি কি? মাইসেলি নিজেও কিন্তু ক্ষুদ্র ফ্যাট। আচ্ছা, ট্রাইগ্লিসারাইডে পরিণত হবে। ট্রাইগ্লিসারাইডে পরিণত হলো। এখন এদের কি হবে? এদের সাথে মোড়কে আবৃত হবে কোলেস্টেরল ও ফসফোলিপোপ্রোটিন, যাকে বলা হয় কাইলোমাইক্রন। যাকে বলা হয় কি? কাইলোমাইক্রন। এই কাইলোমাইক্রন এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় কোষ ত্যাগ করে লসিকা নালীতে প্রবেশ। লসিকা নালী মানে কি? ল্যাকটিয়াল। এবং লসিকা নালীতে প্রবেশ করলে লসিকা নালী থেকে এটা যাবে থোরাসিক লসিকা নালী। আর আমরা জানি বড় লসিকা নালীটা শিরাতন্ত্রে যুক্ত হয়। দিন শেষে কোথায় যুক্ত হয়? শিরাতন্ত্রে যুক্ত হয়। শিরাতন্ত্র থেকে এটা কোথায় যাবে? যকৃতে। যকৃত থেকে এটা কোথায় যাবে? হার্টে যাবে। না, পুরো সিরিয়াল লিখে দিল।
এবং এরই মাধ্যমে আমাদের আজকের লেকচার সমাপ্ত। ক্লিয়ার? কাইলোমাইক্রন কি সম্পূর্ণটুকু ফ্যাট নাকি শুধু আবরণ? না না, পুরোটা পুরোটা পুরোটা। মাইসেলি অর্থাৎ ট্রাইগ্লিসারাইড যেটা, ওইটার সাথে তার মোড়ক ফসফোলিপোপ্রোটিন কোলেস্ট্রল পুরোটা মিলে হচ্ছে কাইলোমাইক্রন। মেইনলি লসিকা নালীর ভিতর দিয়ে প্রবাহিত হইতেছে আসলে কাইলোমাইক্রন। ওকে, এখান থেকে কিছু জিনিস এমসিকিউতে আসে, আমি একটু বলে দিই। এমসিকিউতে আসে কি প্রক্রিয়ায় বের হয় কাইলোমাইক্রন? এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় বের হয়, এটা এমসিকিউতে আসে। কাইলোমাইক্রন কি প্রক্রিয়ায় বের হয়? কাইলোমাইক্রন এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় বের হয়, এটা একটা ব্যাপার। কাকে বাইরে রাখে? মাইসেলি, মাইসেলি পিত্ত লবণকে বাইরে রাখে, এটা ব্যাপার। তারপরে কিসের কাইলোমাইক্রন কোথায় প্রবেশ করে? লসিকা নালীতে প্রবেশ করে, এটা একটা এমসিকিউ। এই এমসিকিউগুলোই পরীক্ষা আসে, এগুলো এমসিকিউতে আসে, এমসিকিউ। ওকে, তাহলে এইটাই আমার নলেজে লাগবে। সৃজনশীল যদি আসে, তোমার কি বুঝছো এটা যে সৃজনশীল আসার মতো একটা টপিক? কি এখন সহজ হয়েছে নাকি এখনো কঠিন লাগতেছে? এখন সহজ হয়েছে নাকি এখনো কঠিন লাগতেছে বলো? এখন তো সহজ লাগার কথা, এখনো যদি কঠিন লাগে তাহলে কি করে হবে? তাহলে পুরো ব্যাপারটা দেখো, আজকে যা যা বললাম, আজকে কি বললাম? প্রথমে কনসেপ্ট, এটা পরীক্ষায় এখনই লাগবে না, কনসেপ্ট যেখানে আমরা হেপাটিক পোরাল সিস্টেমটা বুঝছি, এই যে হেপাটিক পোরাল সিস্টেম। আর তারপরে পাশাপাশি এটা বুঝছি যে লসিকার যেটা, এই যে লসিকা নালী ল্যাকটিয়াল, এরা যে থোরাসিক নালীতে ঢুকে, থোরাসিক নালী পরে শিরাতন্ত্রে ঢুকে, শিরাতন্ত্র থেকে পরে লিভারে যায়। মনে রাখবা, যতই লসিকা সারা দেহের সূক্ষ্ম সূক্ষ্ম জায়গায় যাক না কেন, লসিকা তৈরি হয় রক্তনলিকা থেকে, লসিকা শেষ হয় শিরাতে যায়। লসিকা তৈরি হয় রক্ত থেকে, লসিকা শেষ হয় কোথায়? যে শিরাতে যেই শেষ হয়। অর্থাৎ লসিকা দিন শেষে যে শিরার মাধ্যমে হার্টেই যাবে। ওকে, এটা আমরা দেখছি, এটা কনসেপ্ট। সো এই কনসেপ্ট থেকে কিছু লাগবে না, মেমোরাইজ করতে হবে যে আমরা জানি দুই রকমের শোষণ পদ্ধতি আছে, সক্রিয় শোষণ, নিষ্ক্রিয় শোষণ। নিষ্ক্রিয় শোষণের এক্সাম্পলকে ব্যাপন। তাহলে এখান থেকে এইটুকুই পড়বো কনসেপ্ট, মেমোরাইজ। আজকে ভাইয়া তাড়াতাড়ি ছেড়ে যাবে, আনবিলিভেবল। দাঁড়া, তারপরে আমরা আরেকটা কনসেপ্ট দেখছি, এটা কিন্তু কনসেপ্ট, এটা কিন্তু কনসেপ্ট, যেখানে আমরা দেখছি সেরোসা, সাবমিউকোসা, সেরোসা পেশিস্তর, সাবমিউকোসা, মাস্কুলারিস মিউকোসা এবং মিউকোসা। এবং মিউকোসা স্তরে ভিলাই থেকে কতগুলা? 50 লক্ষ। তাহলে এখান থেকে তুমি যদি মেমোরাইজ করতেই চাও, এই একটা জিনিস মেমোরাইজ করো, যে ভিলাইয়ের সংখ্যা কত, আর কিছু না। আর পাশাপাশি এটাও যদি জানতে চাও যে ফ্যাট, শর্করার আমিষ কিসের মাধ্যমে হবে? সক্রিয় শোষণের ব্যাপনের মাধ্যমে হবে। আর ফ্যাট কিসের মাধ্যমে হবে? ফ্যাট শুধুমাত্র ব্যাপনের মাধ্যমে হবে। দেখে মনে হচ্ছে ফ্যাট কত ভালো, কোনো শক্তি দেওয়া লাগে না, বা এই ফ্যাটের মধ্যে অনেক প্যারাস। এবং একটা জিনিস, এই যে সাবমিউকোসা যে স্তর, এই সাবমিউকোসা স্তরে কিন্তু রক্তনলিকাগুলো আছে। এই ভিলাইয়ের রক্তনলিকাগুলো করে মিলিত হয় কিন্তু সাবমিউকোসা আছে। ভিলাইয়ের কাছেও রক্তনলিকা আছে, বাট মেইনলি আসে সাবমিউকোসা থেকে, সবগুলো আসে। তারপরে আমরা কি জানলাম? তারপরে এটা আমরা মেমোরাইজ করব। কি মেমোরাইজ? শর্করা শোষিত হয় কি? জেজুনামে, সক্রিয় শোষণ এবং ব্যাপন। আমিষ শোষিত হয় ডিউডিনামে এবং জেজুনামে, সক্রিয় শোষণ এবং ব্যাপন। ভিটামিন শোষিত হয় ইলিয়ামে, সক্রিয় শোষণ এবং ব্যাপন। পানি শোষিত হয় সব জায়গায়, বিশেষ করে বৃহদন্তেও হয়, অভিস্রবণ। খনিজ লবণ শোষিত হয় কোথায়? ভিলাইয়ের প্রাচীরে, মানে যেখানে ভিলাই আছে সেখানেই, বাট সেটা সক্রিয় শোষণ। ফ্যাট হবে কি? ব্যাপন, অ্যাকচুয়ালি ব্যাপন। তো তুমি সক্রিয় শোষণটা কেটে দিতে পারো, ব্যাপন রাখো, সক্রিয় শোষণটা কেটেই দাও, দরকার নাই, ব্যাপন রাখো, শুধু ব্যাপন রাখো। ওকে, তারপরে এটাও ছিল কনসেপ্ট, এই চিত্রটা ছিল কনসেপ্ট। আমি দেখাইছি কীভাবে ভিলাই তৈরি হয়। ভিলাইয়ের চিত্র তুমি চাইলে আঁকাইতে পারো, নাও আঁকাইতে পারো, প্যারানোর কিছু নাই। দেন এইখানে আমি দেখাইলাম যে কিভাবে হয়, এটা নলেজ, এটুকু আমি নলেজের মধ্যে দিছি। বাট এই নলেজটা, এই পুরো চাপ, এখন যেহেতু এটাকে আমি আবার লিখে দিছি, সো এই পুরো পেজটাকে তুমি কনসেপ্ট ধরো, এই পুরো পেজটাকে তুমি কনসেপ্ট হিসেবে ধরো, এই পুরো পেজটাকে তুমি কনসেপ্ট হিসেবে ধরো, পুরো পেজটাকে তুমি কনসেপ্ট হিসেবে ধরো, কোনো সমস্যা নেই। এই পুরো পেজটাকে তুমি কনসেপ্ট হিসেবে ধরো, এটাকে কনসেপ্ট, এটাকে কনসেপ্ট হিসেবে ধরো, কোনো সমস্যা নেই। কারণ নলেজটা কোথায় লেখা আছে? এখানে লেখা আছে, ও এই পেজের দরকার নেই। কই গেল?
হাই 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 হাই, আমি যেটা লিখছি এটা ডিলিট করে ফেলছি। হাইছে রে, আমি যেটা লিখছিলাম ওটা ডিলিট করে ফেলছি নিজেই। ভাই একটু আস্তে আস্তে কথা বলেন, বেশি ফাস্ট হয়ে গেছে। আরে যেটা লিখছিলাম ওটা ডিলিট করে ফেলছি, আমি যদি না পাই তাহলে আমি কেন দিব? ও পাইছি 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 পাইছি, ডিলিট করে দিয়েছিলাম আমি ভুলে। এটা হচ্ছে নলেজ। ঠিক হ্যাঁ, শেষ। যাও, আজকে আমি আর নির্দয় হব না, আজকে ক্লাস শেষ। আজকে নির্দয় হওয়ার দরকার নেই, কারণ আমার আর 2টা ক্লাস লাগবে। একটা ক্লাসে লিভার পড়াবো, একটা ক্লাসে অগ্নাশয় আর হরমোন পড়াবো, তাহলেই শেষ। মোটামুটি শেষ কিন্তু এই চ্যাপ্টারের অংশ, আর 2টা ক্লাস। ঠিক আছে, বই আর কি দাগাবা, বই একেবারে দাগানো বই একসাথে দিয়ে দিব লাস্টে। বই দাগাইতে গেলে তুমি শুধু শুধু প্যারা খাবা, দরকার নেই। আমি যেগুলো নোট করে দিচ্ছি এগুলো নোট করো, এই চ্যাপ্টারে বই একদম লাস্টে দাগাই দিব তোমাদের, ওইটাই পড়ো। ঠিক আছে, দাগানোর দরকার নেই, বই বই দাগালে ফাও প্যারা খাবা, প্রয়োজন নেই। সো আজকে শেষ। ওয়াও, 1 ঘন্টা 10 মিনিটে ক্লাস শেষ করে দিলাম, হজমই হচ্ছে না ব্যাপারটা।